রাত গভীর হলে এই গ্রামে কিছু অদ্ভুত ঘটনা ঘটে। কিছু মানুষ হারিয়ে যায়, কিছু ফিরে আসে না, আর কিছু ফিরে এলেও তারা আর আগের মতো থাকে না। রাত তখন প্রায় 12টা। শীতের হালকা কুয়াশা গা ছমছমে পরিবেশ তৈরি করেছে। অরণ্যের ভেতর দিয়ে একলা পথ ধরে হাঁটছিল অরূপ। সে আজ গ্রামের বাইরে এক আত্মীয়ের বাড়িতে গিয়েছিল, কিন্তু গল্পে মশগুল হয়ে ফিরতে দেরি হয়ে গেছে। এ পথে সে অনেকবার এসেছে, কিন্তু আজ সবকিছু অদ্ভুত লাগছে। কিছু একটা ঠিক নেই। হঠাৎ পেছনে শুকনো পাতার মোচমোচ শব্দ। অরূপ থমকে দাঁড়ালো, শ্বাস রুদ্ধ হয়ে এলো, গলা শুকিয়ে কাঠ। কে ওখানে? নীরবতা। সে মাথা ঝাঁকিয়ে নিজেকে বোঝানোর চেষ্টা করল, এ কিছুই না, হয়তো বাতাসে নড়েচড়ে উঠেছে পাতা। কিন্তু কেন যেন বিশ্বাস হচ্ছে না। ভয়ে তার হৃৎপিণ্ডের গতি বাড়িয়ে দিয়েছে। ফিরে হাঁটতে শুরু করল অরূপ, কিন্তু কিছু একটা তাকে অনুসরণ করছে। পায়ের ছন্দের সঙ্গে সঙ্গে আরেকটি ছন্দ মিলছে, ধূপ ধূপ ধূপ। সে হঠাৎ থেমে গেল, কিন্তু সেই অতিরিক্ত পায়ের শব্দ থামেনি। এবার সে স্পষ্ট শুনতে পেল একটা হাঁসফাঁস করা শ্বাস। গরম নিঃশ্বাস যেন তার ঘাড়ের কাছেই লাগছে। অরূপের হাত পা ঠান্ডা হয়ে গেল। সে ধীরে ধীরে ঘুরল। শূন্যতা, কিন্তু হাওয়ায় যেন এক অদৃশ্য ছায়ার অস্তিত্ব। তার মনে হলো কেউ তাকে দেখছে, খুব কাছ থেকে। তুমি আমার জায়গায় চলে এসেছ। ঠান্ডা ফিসফিসে আওয়াজ তার কানে বাজল। অরূপ দৌড় দিল। পথ যেন শেষই হচ্ছে না। সামনে ঘন কুয়াশা, আর তার মধ্যে থেকে ভেসে আসছে চাপা হাসির শব্দ। হঠাৎ তার পায়ের নিচে কিছু একটা স্পর্শ করল, একটা হাত। উহো! সে চিৎকার করে উঠল, কিন্তু সেই মুহূর্তেই কেউ যেন তার মুখ চেপে ধরল। সাদা শাড়ি পরা এক মেয়ে, গা থেকে পানি পড়ছে, কুঁচকে থাকা ঠোঁট দিয়ে হাসছে, আর তার চোখ নেই। তুমি আমাকে দেখতে পাচ্ছ, তাই না? অরূপের কণ্ঠ রুদ্ধ হয়ে গেল। মেয়েটি ধীরে ধীরে তার হাত অরূপের গলার চারপাশে চেপে ধরতে লাগল। ঠান্ডা, জমাট বাঁধা এক শীতল স্পর্শ। তোমাকে চলে যেতে হবে, এক অদ্ভুত কণ্ঠস্বর হাওয়ার সঙ্গে ভেসে এলো। অরূপ চোখ বন্ধ করল, দেহের সব শক্তি একত্রিত করে দৌড়ে পালালো। পেছনে থেকে শোনা যাচ্ছিল মেয়েটির বিকট চিৎকার। হঠাৎ আলো, সামনে গ্রামের পথ দেখা যাচ্ছে। সে প্রাণপণে ছুটল, আর ঠিক যখন গ্রামে পৌঁছালো, পিছনে তাকিয়ে দেখল সেই মেয়ে আর নেই। সব কিছু স্বাভাবিক, কিন্তু তার জামার নিচে কিসের ছাপ? একটা ভেজা হাতের ছাপ, যা ধীরে ধীরে অদৃশ্য হয়ে গেল। অরূপ সোজা তার ঘরে ঢুকে দরজা আটকে দিল। বুক ধড়ফড় করছে, শরীর ঘামে ভিজে গেছে। সে আয়নার সামনে দাঁড়িয়ে নিজের চেহারা দেখল, চোখের নিচে কালি, মুখ শুকিয়ে গেছে। আমি কি সত্যিই দেখেছিলাম? সে নিজেকে বোঝানোর চেষ্টা করল, হয়তো সবটাই কল্পনা। কিন্তু পেছনে থেকে হালকা এক ফিসফিসানি। তুমি কি মনে করো পালাতে পারবে? তার গায়ের লোম দাঁড়িয়ে গেল। সে আয়নায় তাকালো। পেছনে বাথরুমের দরজা হালকা ফাঁকা, আর তার ফাঁক দিয়ে একজোড়া কালো, ফাঁকা গর্তের মতো চোখ। অরূপ দ্রুত ঘুরল, কেউ নেই। সে দৌড়ে দরজা খুলে বাইরে চলে এলো। চারদিক নিস্তব্ধ, কিন্তু হঠাৎ তার ফোন বেজে উঠল। অচেনা নাম্বার। সে ধীরে ধীরে ফোনটা কানে দিল। তুমি আমাকে ভুলে গেছো? ঠান্ডা, অথচ চেনা সেই কণ্ঠস্বর। অরূপের শরীর ঠান্ডা বরফের মতো জমে গেল। পরদিন সকালে বন্ধু অনিকের সাথে দেখা করতে গেল অরূপ। সব কিছু খুলে বলল। অনিক হেসে উড়িয়ে দিল, তুই ভয়ের গল্প বেশি দেখিস, তাই হ্যালুসিনেশন হচ্ছে। অনিকের কথা বিশ্বাস করতে ইচ্ছে করছিল অরূপের, কিন্তু তার চোখের সামনে তখনও সেই সাদা শাড়ির মেয়েটির ছবি ভাসছে। আমি জানি এটা বাস্তব, কিন্তু বাস্তব সত্য আরও ভয়ানক ছিল। দুদিন পর অনিক হঠাৎ নিখোঁজ হয়ে গেল। গ্রামের লোকে বলল সে মাঝরাতে একা বেরিয়েছিল। সকালে একটা পুকুরের ধারে তার মোবাইল আর ভেজা জামা পাওয়া গেছে। আর মোবাইলের স্ক্রিনে লেখা, একজন আসবে, আরেকজন যাবে। অরূপ এবার জানে পালানোর পথ নেই, কারণ সে শুনতে পাচ্ছে সেই একই হাসি, একদম কানের পাশে। তোমার পালা এবার। অরূপ দিশেহারা। অনিক নিখোঁজ হয়ে গেছে, আর কেউ কিছু জানে না। পুলিশের কাছে গিয়েও লাভ হয়নি, কারণ তারা বলছে এটা প্রথম নয়। মানে, এমন আগেও ঘটেছে। এক বৃদ্ধ বলল, প্রতি 10 বছর পর পর এক যুবক এইভাবে হারিয়ে যায়, আর তার আগে কেউ না কেউ সেই সাদা শাড়ির মেয়েকে দেখে।
অরূপের রক্ত হিম হয়ে গেল। তাহলে আমি কি পরের জন? তার মনে পড়ল সেই বার্তা, একজন আসবে, আরেকজন যাবে। সে যদি সত্যিই পালাতে না পারে? কিন্তু না, সে এভাবে হারিয়ে যেতে পারে না। অনিককে খুঁজে বের করতেই হবে। সেই সিদ্ধান্ত নিল যে পুকুরের ধারে অনিকের মোবাইল পাওয়া গিয়েছিল সেখানেই যাবে। রাত গভীর হলে সে পুকুরের দিকে রওনা দিল। পথে কুয়াশা নেমেছে, আর সেই সঙ্গে ভেসে আসছে হাসির শব্দ। এবার ভয় নয়, রাগ কাজ করছে অরূপের মনে। এসো, আমি জানি তুমি আছো। কেউ যেন ধীরে ধীরে তার চারপাশে হাঁটছে। অন্ধকারের মধ্যে পুকুরের জল নড়েচড়ে উঠল। পানি থেকে বেরিয়ে এলো একটা হাত, শুকনো, বিবর্ণ, আর তারপর পুরো শরীর। সেই মেয়ে, তার শাড়ি থেকে পানি ঝরছে, ঠোঁটে বিকৃত হাসি। অনিক কোথায়? মেয়েটি হাসল। তুমি জানতে চাও? পুকুরের পানি ফেনার মতো ঘোলা হয়ে উঠল, আর তার মধ্যে একটা চেহারা। অনিক। অরূপ ঝাঁপিয়ে পড়তে গেল, কিন্তু মেয়েটির হাত তার গলায় চেপে বসল। তুমি আসতে চাইছ? তার নিঃশ্বাস বন্ধ হয়ে আসছে, দৃষ্টি ঝাপসা হয়ে যাচ্ছে। না, আমাকে মরতে দেওয়া যাবে না। অরূপ শক্তি জড়ো করে মেয়েটির হাত ঝাঁকি দিয়ে সরিয়ে দিল। তুমি কে? কেন এটা করছো? মেয়েটির মুখের হাসি মিলিয়ে গেল। আমার নাম ছিল কুন্তলা। আমাকে এই পুকুরেই ডুবিয়ে মেরেছিল গ্রামের কিছু লোক। আমি আমার প্রাপ্য চাই। অরূপ বুঝতে পারল সে শুধু প্রতিশোধ চাইছে। কিন্তু আমার বন্ধুর দোষ কি? সে আমার সামনে পড়েছে। আমাকে ছাড়বে যদি আমি তোমার হত্যাকারীদের খুঁজে বের করি? মেয়েটির চোখ দুটো এক মুহূর্তের জন্য জ্বলে উঠল। পারবে? অরূপ জানে এখন তার সামনে মাত্র দুটো পথ, এই অভিশাপের সমাপ্তি ঘটানো বা নিজেও হারিয়ে যাওয়া। সে কি সত্যি এই রহস্যের সমাধান করতে পারবে? অরূপ এক মুহূর্তের জন্য চুপ করে দাঁড়িয়ে থাকল। সামনে মেয়েটির ফাঁকা চোখ দুটি তার দিকে স্থির হয়ে তাকিয়ে আছে। আমি পারবো, অরূপ বলল, যদিও তার নিজেরই বিশ্বাস হচ্ছিল না। কুন্তলা ধীরে ধীরে পিছিয়ে গেল, তার চারপাশে হিমেল বাতাসের ঘূর্ণি তৈরি হলো। তাহলে খুঁজে বের করো, সে ফিসফিস করে বলল, যারা আমাকে মেরেছিল তাদের নাম জানো, আর তাদের শাস্তি নিশ্চিত করো। এই বলেই সে মিলিয়ে গেল, আর পুকুরের জল আবার স্থির হয়ে এলো। অরূপ কাঁপতে কাঁপতে পুকুরের দিকে তাকালো। অনিক কোথায়? সে কি বেঁচে আছে? জলের উপর একটা ছোট কাগজ ভেসে উঠল। অরূপ ধীরে ধীরে কাগজটা তুলল। সেখানে লেখা ছিল 1975, রক্তে লেখা ইতিহাস। অরূপ বুঝতে পারল তাকে এখন গ্রামের পুরনো ইতিহাস জানতে হবে। সে পরদিন সকালে গ্রামের সবচেয়ে বৃদ্ধ মানুষ হরিহরন কাকুর কাছে গেল। 1975 সালের ঘটনা সম্পর্কে